সুপ্রিয় সুধী, অপরাজেয় বাংলাদেশের অধীনে পারায়ণ প্রকল্পে নারীর সহিংসতা প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় যারা উপস্থিত আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন উম্মে কাউসার সুমনা, টিম লিডার পারায়ণ প্রকল্প। আমাদের সঙ্গে আরও আছেন ইয়াসমিন আক্তার, সমাজসেবা অধিদপ্তর। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত। এবং আজকের এই যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পারায়ণ প্রকল্প যে কাজ করছে আমাদের অপরাজেয় বাংলাদেশের সঙ্গে থেকে, এটি সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদের কাছে শুনতে চাইব। আমি প্রথমে যাব আমাদের উম্মে কাউসার সুমনার কাছে। পারায়ণ প্রকল্প সম্পর্কে আপনি একটু আমাদের অভিহিত করেন। আমরা বলছি যে ইনক্লুসিভনেস প্রজেক্ট মানে হচ্ছে একত্রীকরণ, অন্তর্ভুক্তিকরণ। এই অন্তর্ভুক্তিকরণের মধ্যে আমরা চাচ্ছি বোঝাতে যে সেখানে নারী, পুরুষ, যুবক, যুবতী এবং সর্বস্তরে যেটা আমরা চাই যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে এই সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে এক করে একটি জায়গায় নিয়ে আসতে। এটা হচ্ছে পারায়ণ প্রকল্পের মূল জায়গাটি। এবং সেখানে আমরা বলছি যেটা এই প্রকল্পটি 30 মাস মেয়াদী একটি প্রকল্প, যেটা শুরু হয়েছে আপনার মার্চ 2025 এবং শেষ হবে আপনার সেপ্টেম্বর 2027 সালে। এই প্রকল্পের মধ্য দিয়ে মানবাধিকার এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পাশাপাশি বড় একটি কাজ, সেটা হচ্ছে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করতে চাই। আমরা বলছি না যে আমরা বন্ধ করে দিতে চাই, কারণ আসলে আমরা সবাই জানি যে ওভার দ্য নাইট এটা আসলে বন্ধ হওয়াটা খুব সম্ভব কিছু নয়। তো সেজন্য আমরা চাই এই পারায়ণ প্রকল্পের মধ্য দিয়ে যত প্রকার সহিংসতা আছে সেটাকে কমিয়ে নিয়ে আসা এবং প্রতিরোধ করা। সমাজসেবা অধিদপ্তর সবসময় এই ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে। তো আজকে যে পারায়ণ প্রকল্প, এর সঙ্গে আপনি কিভাবে যুক্ত হবেন? আমি সমাজসেবা অধিদপ্তরে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছি। তো কিছুদিন আগে ওনাদের একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে গণশুনানি। তো গণশুনানি সেটা হয়েছিল কালশি যে একটা বস্তিতে, এবং পরে আরেকটা হয়েছিল কল্যাণপুর একটা বস্তিতে। তো এই দুই জায়গাতে আমাকে মানে প্রতিনিধি হিসেবে পাঠানো হয় আমার অধিদপ্তর থেকে। তো ওখানে গিয়েই আসলে আমি প্রথম পারায়ণ প্রকল্পের সাথে পরিচিত হই। ওই গণশুনানির মূল উদ্দেশ্য ছিল যে ওখানকার যে নারী সদস্য মানে যারা আছেন ওনাদের যে বিভিন্ন সমস্যা আছে এবং ওনাদের যে সুযোগ সুবিধাগুলো ওনারা কীভাবে পেতে পারে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই ব্যাপারগুলো সম্পর্কে ওনারা জানতে চেয়েছিলেন। তো আমি গিয়েছিলাম আমার অধিদপ্তর মানে অধিদপ্তর থেকে ওনাদের জন্য আমরা কি কাজ করতে পারি বা কি কাজ করে থাকি সেই বিষয়ে ওনাদেরকে আমি অবগত করেছি। এই যে কর্মসূচিটা আপনারা নিলেন এবং এর সঙ্গে আপনি যুক্ত হলেন, সমাজসেবা অধিদপ্তর যখন এই কর্মসূচির একদম ধরেন বাস্তব রূপে আপনারা যাবেন, সেখানে ধরেন একটা নারী সে সহিংসতার শিকার, তো তাকে আপনারা কিভাবে আইনি আশ্রয় দেবেন কিংবা তাকে কিভাবে সহযোগিতা করবেন? প্রথমে কাজ করেছি শিশু উন্নয়ন কেন্দ্র কোনাবাড়ি গাজীপুরে। ওখানে আসলে কিশোর সংশোধনী যে প্রতিষ্ঠান যেটাকে বলা হয়, মানে আন্ডার 18 যারা আইনের সংঘর্ষে এবং সংস্পর্শে যারা আসে তাদেরকে নিয়ে ওই প্রতিষ্ঠান কাজ করে। তো ওখানেই আমি প্রথম আসলে অপরাজেয় বাংলার সাথে পরিচিত হই, কারণ ওনাদের একটা আইনি সহায়তার একটা মানে জায়গা আছে এবং সেখানে ওনারা আমাদের শিশুদের জন্য কাজ করেছেন। তো তারপরে যখন এখানে আসলাম, এখানে আমার এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার। এখানে সাধারণ এবং দুস্থ নারী যারা আছেন বিভিন্ন বয়সী তাদেরকে আসলে বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়ানো হয়। তো পারায়ণ প্রকল্প তাদের সঙ্গে আমাদের সাথে কেন একটা সংযোগ আছে যে আমাদেরও ইউনিয়ন সমাজকর্মী আছেন যিনি আমাদের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ঘরের যে নারী, শিশু বা অন্যান্য সুবিধা বঞ্চিত যেসব নাগরিক তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা বা সাহায্য সহযোগিতা করার জন্য কাজ করে থাকে। কিন্তু এর বাইরেও মানে সরকারি ছাড়াও আসলে এটা তো একটা চলমান প্রক্রিয়া এবং এটা একটা একক পদ্ধতি না, এটা আসলে একটা যৌথভাবে কাজ করার একটা জায়গা। কোন এলাকা আপনারা বেছে নিয়েছেন এই প্রকল্পের জন্য? পারায়ণ প্রকল্প মূলত 6টি বিভাগীয় জেলাতে কাজ করছে। ঢাকায় এবং ময়মনসিংহে সরাসরি কাজ করছে অপরাজেয় বাংলাদেশ, এবং আপনার ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, বরিশাল এবং খুলনা, এই 4টি এলাকা আমরা আমাদের পার্টনার অঙ্গ সংগঠন আছে তাদেরকে দিয়ে আমরা মূলত কাজ করাচ্ছি। আমাদের 27টি উপজেলা এবং 84টা ইউনিয়নে কাজ হচ্ছে। ইট মিনস হচ্ছে পারায়ণ প্রকল্প কিন্তু শুধুমাত্র মানে সেন্টার ভিত্তিক কাজ নয়, এটা আমাদের একবারে মাঠ পর্যায়ে, যেহেতু আমি ইউনিয়ন পর্যায়ে কাজে কথা বলছি, তার মানে একবারে মাঠ থেকে আমরা কাজ করে আসছি। ইউনিয়ন পর্যায়ে যখন যাবে সেখানে কোনো নারী যদি কোনো শিশু সহিংসতার শিকার হয় তখন তার রিমেডি দেওয়ার জন্য, তার
সেই বিষয়টিকে সঠিকভাবে বিচারের কাছে নিয়ে আসা কিংবা তার নিয়ামক তৈরি করা, সেটা কারা করবে? আপনারা করবেন না স্থানীয় জনপ্রতিনিধি কিংবা স্থানীয় যারা মাতব্বর শ্রেণী আছেন কিংবা সরকারের যে প্রতিনিধি আছেন তারা করবেন, নাকি সমন্বিতভাবে করবেন? এখানে লিগ্যাল সাপোর্টের একটা বড় একটা ইস্যু চলে এসছে। আমরা এখানে অনেকগুলো মাঠ পর্যায়ে উঠান বৈঠক হয়, এবং উঠান বৈঠক যাদেরকে নিয়ে হচ্ছে তারা কিন্তু সবাই নারী। আমরা কাজ করতে যেয়ে দেখেছি নারীরা কিন্তু নারীদের অধিকার সম্পর্কে আসলে জানে না কিংবা সচেতন নয়। একদম সত্যি। তারও যে অধিকার আছে অন্যান্য মানুষগুলোর মধ্যে তারা কিন্তু জানে না। তো প্রথমে এই পারায়ণ প্রকল্পের প্রথম কাজটাই হচ্ছে সেই প্রান্তিক জনগোষ্ঠী, সেই পিছিয়ে পড়া নারীটা যে কিনা স্বপ্ন দেখে, যে কিনা ভাবে তার জীবনে রান্নাঘর, হাঁড়ি পাতিল, এই স্বামী, 2-3টা বাচ্চা, এরকম ভাবে যে মানুষটা চিন্তা করে। তো প্রথম কাজটাই হচ্ছে পারায়ণ প্রকল্পে ঠিক সেই মানুষটাকে রিচ করা এবং তাকে জানানো তার অধিকারটা আসলে কোথায় বা সে আসলে কোথায় আছে। তারপর বঞ্চিত কোন নারী নির্যাতিত হচ্ছে, সে জানেও না যে তার আইনি আশ্রয় পেতে পারে, জি সেই জায়গাটা চেনে না। আরেকটা বিষয়টা আমরা খেয়াল করেছি কাজ করতে, যে এটা আমরা সবাই জানি যে প্রান্তিক জনগোষ্ঠী বলতে একদম পিছিয়ে পড়া যাকে আমরা বলছি, সে কিন্তু তার যে সে যে সহিংসতার শিকার হচ্ছে সে কিন্তু সেটাও অনেক সময় বুঝতে পারে না। সে ধরেই নেয় আচ্ছা স্বামী তো ভাত কাপড় দেয়, একটু মারও দেয়, অসুবিধা নাই, এটাই মনে হয় ভাগ্যের লেখা, এটাই ভাগ্যের লেখা, বা এটাই আমার ভাগ্যে ছিল, এইভাবেই আমি কবরে যাব। তাহলে আমাদের মূল মেসেজটাই হচ্ছে এই প্রকল্পের মধ্য দিয়ে যে মানুষকে অ্যাওয়ার করা। এই প্রকল্পের দুইটা খুব গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, জানানো কিসের উপরে, মানবাধিকার, নারীর অধিকার এবং নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করতে হবে, এটা একটা ইস্যু থাকছে। আর পাশাপাশি থাকছে যে ক্যাপাসিটি বিল্ডিং। আমরা কিন্তু দক্ষতামূলক অনেকগুলো প্রশিক্ষণ দিয়ে থাকি। সেই প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ তার জ্ঞানটা অর্জন করে, সে দক্ষতা অর্জন করে এবং সে প্রতিবাদ করতে শেখে, সে তার অধিকারটা বুঝতে শেখে। সুমনা, আপনি যে উঠোন প্রকল্পের কথা বলছেন এবং আপনারা যে মোটিভেট করছেন নারী এবং শিশুদেরকে, সেই বিষয়টা আমরা একটু দেখে আসি, একটা ক্লিপস নিয়ে। শুরুতে এই প্রকল্পের মাধ্যমে 3 দিনের একটি ট্রেনিং এ আমি অংশগ্রহণ করি, যেখান থেকে আমি শিখতে পারি লিঙ্গভিত্তিক সহিংসতা কি। লিঙ্গভিত্তিক সহিংসতা যা আমরা প্রতিনিয়তই আমাদের সমাজে দেখে থাকি। এছাড়া আমি শিখেছি এই লিঙ্গ বৈষম্য কিভাবে সমাজে সহিংসতার জন্ম দেয়, নারী অধিকার রক্ষায় কি ধরনের কাজ করা যায় এবং একজন তরুণ তরুণী হিসেবে আমরা কিভাবে সমাজের নেতৃত্ব দিতে পারি। এই ট্রেনিংটি আমাদেরকে মানসিকভাবে আরো অনেক বেশি শক্ত করে তুলেছে। আমরা বুঝেছি যে অন্যায় দেখে মুখ বন্ধ করে থাকা নয়, অন্যায়ের প্রতিবাদ করাই হচ্ছে একজন সচেতন নাগরিকের দায়িত্ব। সিবিও কমিটির 3 দিনের একটি ট্রেনিং হয়, আমি সেখানে অংশগ্রহণ করি। এই প্রকল্পের নারী অধিকার, বৈষম্য কমিয়ে আনা, যুব সমাজের সংগঠন করা, তারপরে হচ্ছে নারীদের নির্যাতন প্রতিরোধ সম্পর্কে তারা কাজ করে। তাদের পাবলিক হিয়ারিং, তারপর উঠান বৈঠক, যুবকদের বিভিন্ন মিটিংয়ে আমি অংশগ্রহণ করি এবং তাদের সাথে সহায়তাও করি। ধন্যবাদ আমি এই প্রকল্পে অংশগ্রহণ করতে পেরে। আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকার বাস্তবায়ন ও নারীর পুরুষের বৈষম্য কমিয়ে আনা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমরা কমিউনিটিতে যাই এবং কমিউনিটিতে গিয়ে যারা নারী নেত্রী আছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে একটি মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানাই। তারা সেই মিটিংয়ে অংশগ্রহণ করে। সে অংশগ্রহণ করার পরে তাদের মধ্যে যারা স্বেচ্ছায় আমাদের কার্যক্রম শুনে আমাদের সাথে কাজ করতে আগ্রহী হয়, তাদেরকে নিয়ে একটি দল গঠন করা হয়। দলের নাম হচ্ছে মহিলা মুক্তি সঙ্গী দল। এইভাবে আমরা একটা ইউথ ক্লাবও গঠন করি। সেই ইউথ ক্লাবেরও আমরা 15 সদস্য বিশিষ্ট। আমরা মহিলা মুক্তি সঙ্গী দল এবং ইউথ ক্লাব দল 2 দলেরই 3 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করি। সেখানে প্রশিক্ষণ হয় এবং তারা প্রশিক্ষণের পরে তারা মাঠে কাজ করে। যদি কেউ সহিংসতার শিকার হয় আমাদের কাছে নিয়ে আসে, আমরা কাউন্সিলিং সেবা দিই। তারপরে যদি তাদের অন্য কোনো সেবা দরকার হয় আমরা রেফারেলের ব্যবস্থা করি। ধন্যবাদ পারায়ণ প্রকল্পকে। তারা এত সুন্দর একটি প্রকল্প আমাদের উত্তর উলানিয়াতে কাজ করতেছে, নারীদের নিয়ে, নারীদের অধিকার নিয়ে, সুশীল সমাজ নিয়ে। এতদিন আমাদের মেহেন্দিগঞ্জের মহিলারা বা নারীরা পিছিয়ে ছিল। এখন পারায়ণ প্রকল্প মহিলাদের বা নারীদের অধিকার নিয়ে, তাদের যে সংবিধানের অধিকার আছে বাংলাদেশের সংবিধানে, সেই অধিকার নিয়ে তারা কাজ করতেছে। এখন নারীরা অনেক কিছু জানতে পারছে তাদের মাধ্যমে। এই জন্য পারায়ণ প্রকল্পকে ধন্যবাদ। অপরাজা বাংলাদেশকে ধন্যবাদ। আমাদের এই লিগেল ভাবে সবাইকে অনেক কিছু শেখানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
অনেক কিছু শিখতে পারি, জানতে পারি নারীর অধিকার নিয়ে। আমরা অনেক অনেক খুশি এসব বিষয় জানার পর। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় জিবিবি এর শিকার নারী, কিশোর, শিশুরা পাচ্ছেন আশ্রয়, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ পরিবেশ, যেখানে তারা ভয় ও লজ্জার বাইরে এসে নিজেদের জীবনের পুনরায় দাঁড়াতে পারছে। আমি একজন সাংবাদিক হিসেবে পরায়ণ প্রকল্প এর বেশ কয়েকটি কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেছি। ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা জেলায় এই প্রকল্পের জবাবে ভুক্তভোগীরা পাশে দাঁড়াচ্ছে, তা সত্যি প্রশংসনীয়। অপচয় বাংলাদেশে যে নারী অধিকার এবং নারী সহিংসতা প্রতিরোধে যে প্রকল্পটা শুরু করছে তারা বা করতেছেন, এটা খুবই দুর্দান্ত একটা প্রকল্প। এই প্রকল্পের বিভিন্ন প্রোগ্রামে আমার যাওয়ার সম্ভাবনা সুযোগ হয়েছে আমার, যেমন গণশুনানি, তারপর সিবিও প্রোগ্রামে আমি বেশ কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। ওনাদের কাজগুলো আমার খুব ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি ঢাকা এবং ঢাকার বাইরে আমার গণশুনানিতে যাওয়া হয়েছে। সেখানে যে তারা তৃণমূলে যে ধরনের নারীদের অধিকার নিয়ে নারী সহিংসতা প্রতিরোধে যে তারা কাজ করেন সেটা আমার দেখা হয়েছে, এবং আমি নিজে অনেকের সাথে কথা বলেছি, দেখেছি তাদের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টাও আমি দেখেছি। পাশাপাশি হলো তৃণমূলে অপচয় বাংলাদেশ যে ধরনের ভূমিকা রাখতেছে, এটা আমার কাছে মনে হয় যে এটা আগামী বাংলাদেশের জন্য খুব ভালো একটা কার্যকরী একটা জায়গা তৈরি করবে। আর্থিকভাবে অসচ্ছল কোনো নারী সে কিন্তু তার অধিকার আদায়ের ক্ষেত্রে, প্রতিবাদ করার ক্ষেত্রেও সে পিছিয়ে থাকে। বিষয়টি হচ্ছে এমন যে পারায়ণ প্রকল্প কিন্তু সরাসরি কাউকে আইনি সহযোগিতা দেওয়া কিংবা তাকে একটা দোকান করে দেওয়া, তাকে স্বাবলম্বী করে দেওয়া, বিষয়টা কিন্তু এই পর্যায়ে এমনটা নয়। হয়তো পরবর্তীতে পারায়ণ প্রকল্প যখন এক্সটেন্ডেড হবে, রাইট, প্রথমেই হচ্ছে আমরা চিন্তা করেছি প্রথম কাজটা আসলে কি হওয়া উচিত। প্রথম কাজটাই হওয়া উচিত একজন মানুষকে সচেতন করা এবং তাকে জানান দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমাদের এখান থেকে কখনো খবর আসে যে আসলে একটি মেয়ে খুব নির্যাতনের শিকার হচ্ছে, তাহলে প্রকল্পে কি করবে, তার পাশে কিভাবে দাঁড়াবে, তাই না? তো বিষয়টা হচ্ছে আমরা পথটা চিনিয়ে দিব, তাকে বাড়ি থেকে বের করে দেয়া, হ্যাঁ, তখন সে কোথায় যাবে? তখন সে কোথায় যাবে? হ্যাঁ, রাইট। তখন পারায়ণ কি করবে? এই পারায়ণ প্রকল্পে সুন্দর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে পরিবর্তন কর্নার। পরিবর্তন কর্নারটা মূলত হচ্ছে পারায়ণ প্রকল্পে 8টা আছে, ঢাকাতে আছে 3টা, ময়মনসিংহে একটা, এই 4টা, আর পার্টনার সংগঠন যারা আছে সেখানে আছে 4টা। এই মূলত 8টা পরিবর্তন কর্নার। পরিবর্তন কর্নার বলতে আসলে আমরা কি বুঝি? পরিবর্তন কর্নার হচ্ছে একটা স্পেস, একটা রুম আমরা ভাড়া করেছি, সেখানে মূলত উইমেনদের জন্য, ইয়ুথদের জন্য একটা ওপেন স্পেস, যেখানে তারা আসবে, রিক্রিয়েশন করবে, গল্প বলবে, সুখ দুঃখের কথাগুলি বলবে। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই পরিবর্তন কর্নারে আমাদের একজন প্রশিক্ষিত কাউন্সিলর বসেন। সেই কাউন্সিলরের কাজটা হচ্ছে প্রথমে তাকে, যে আমরা যেটা বলি সাইকোলজিক্যাল সাপোর্টটা দিবে সে। তারপর যদি সে অনুভব করে বা সে যদি তাকে শেয়ার করে, যিনি আসছেন ক্লায়েন্ট, সে যদি তাকে শেয়ার করে যে আমার খুব মারধর করছে, খুব অসুবিধায় আছি আমি, তাহলে সেই বিষয়টি প্রাথমিক পর্যায়ে আমরা চিন্তা করব নেগোসিয়েশন করে দেওয়া যায় কিনা পরিবারের সাথে। অথবা যদি তাকে এমনভাবে তাকে মারধর করলো তার চিকিৎসা প্রয়োজন, তখন আমাদের কাউন্সিলর তাকে রেফারেল মেকানিজমের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল বা অন্যত্র কোথাও চিকিৎসার জন্য রেফার করে দিবে। ঠিক একইভাবে তাকে আইনি সহযোগিতার জন্য তাকে কিন্তু রেফারেল করে দিবে। এবং আমাদের যারা মাঠকর্মী আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, ফিল্ড অফিসার আছে, তারা কিন্তু তাদেরকে তাকে নিয়ে যে কাজগুলো করে দেয়, তাকে ছেড়ে দেয় না। সমাজসেবা অধিদপ্তর তো নারীর ক্ষমতায়নের জন্য অনেকগুলো জায়গায় মাঠে কাজ করে এবং সেখানে তাদের আর্থিক সহযোগিতাও দেয় আমরা জানি, এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। তো পারায়ণ প্রকল্পে যেসব নারীরা আসবে, যুক্ত হবে, এবং সেই সব নারীরা যখন কিছুটা অসঙ্গতির মধ্যে পড়ে, আগে আমি বলেছি, তাদের কর্মসংস্থান তৈরির জন্য তাদের কোনো ট্রেনিং কিংবা এই ধরনের কোনো ব্যবস্থা করবে কিনা? হ্যাঁ, আমি বললাম যেটা, যে আমি যে প্রতিষ্ঠানে এখন কর্মরত আছি সেটা হচ্ছে একটা প্রশিক্ষণ সেন্টার আছে, সোশিও ইকোনমিক সেন্টার, মিরপুর 10-এ অফিসটা। তো ওখানে হচ্ছে আমাদের সাধারণ যারা, তারাও প্রশিক্ষণ নিতে পারে, বিভিন্ন বয়সী, আবার যারা দুস্থ তারাও প্রশিক্ষণ নিতে পারে। তো ওই পারায়ণ প্রকল্পে আমরা অনুরোধ করেছি, লিফলেট দিয়েছি যে আপনারা যদি এরকম কোনো নারী পেয়ে থাকেন যে যার প্রশিক্ষণ দরকার তাকে স্বাবলম্বী করার জন্য, দক্ষ করার জন্য, তাহলে আমাদের প্রতিষ্ঠানে
পাঠিয়ে দিবেন বা আপনি আসবেন। যেহেতু যে আমি গণশুনানিতে অংশগ্রহণ করেছি, আমি সরাসরি বলেছি যে আপনারা আসবেন, আমার মোবাইল নাম্বারও দিয়েছি, আমি আপনাদেরকে সাহায্য করব আমি নিজে থেকে। আপনি ফোকাল পয়েন্ট। হ্যাঁ, আমি পার্সোনালি বলেছি যে আমি সাহায্য করব, এবং তার পরবর্তীতে যদি আপনাদের কোনো লোন প্রয়োজন হয়, যেটা আমাদের অধিদপ্তর আছে, যদিও আমাদের অফিসে নেই, কিন্তু আমাদের তো অনেকগুলো সেক্টর, আগের যে প্রবলেমগুলি ছিল সেগুলো কিন্তু এখন সময়ের সাথে সাথে কিন্তু সমস্যাও কিন্তু পরিবর্তন হয়েছে, আর সমস্যার কারণে আমাদের পদক্ষেপগুলিও কিন্তু অনেক পরিবর্তন করা দরকার। প্রযুক্তির পরিবর্তনের কারণে এবং প্রযুক্তির প্রবৃদ্ধির কারণে তার নতুন নতুন অপরাধের প্রবণতা বাড়ছে এবং নারী নানাভাবে নির্যাতিত হচ্ছে, ধারণা চেঞ্জ হচ্ছে, এবং কিছুটা সরল যে সমস্ত নারীরা গ্রাম বিভিন্ন পর্যায়ে তারা এই সরলতার শিকার হচ্ছে, তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে, তাদেরকে মানে নানা রকম নির্যাতনের শিকার, শিশুরা তো হচ্ছেই, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এইসব জায়গায় তো পারেন কাজ করবে। তো আপনারা একটা বড় প্রকল্প হাতে নিয়েছেন যেটা বাংলাদেশের জন্য একটা নতুন মানে একটা আশার সঞ্চার করবে বলে মনে করি। নামটিও খুব অসাধারণ, পারায়ণ প্রকল্প, নামটির সঙ্গে পরিচিত আমারও অসাধারণ একটা প্রজ্ঞা তৈরি হলো যে এরকম বাংলা ভাষায় এরকম একটা চমৎকার নাম যেখানে আমরা কাজ করতে পারি যার যে নামের সঙ্গে যুক্ত হয়ে। সুমনা এবং জিয়াসমিন দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা পারায়ণ প্রকল্প নিয়ে যে অসাধারণ কথাগুলো বললেন, যেগুলো আমাদের সমাজ উন্নয়নের ক্ষেত্রে অনেক কাজে লাগবে, এবং আমি মনে করি নারী এবং শিশুর অধিকার, তাদের ক্ষমতায়ন এবং তাদের যে সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে তাদের যে নতুন একটা দিগন্ত খুলবে, দৃষ্টি যে খুলবে, সেটা কিন্তু পারায়ণের মূল জায়গা, আমি যেটা বুঝতে পেরেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু, তিনি সবসময় নতুন নতুন চিন্তা নিয়ে আমাদের সমাজ সংস্কারে, আমাদের নারীর অধিকার, শিশুর অধিকার এবং সহিংসতা বন্ধে কাজ করে থাকেন। তিনি নতুন একটি প্রকল্প চিন্তা করেছেন, তার নাম হচ্ছে পারায়ণ। এই পারায়ণ প্রকল্পের কাজ কি, শুনবো তার কাছ থেকে। আমি বলবো যে পারায়ণ প্রকল্পটা একটা খুবই চমকপ্রদ নাম, কিন্তু নামের সাথে অনেকগুলো কথা আছে। নামটা হলো, এটাকে বলে ইনক্লুসিভনেস, মানে আমাদের দেশের যত ধরনের সুবিধাবঞ্চিত মানুষ আছে তাদেরকে কিভাবে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো এই প্রজেক্টের ভিতরে। কিন্তু প্রজেক্টটা কি? প্রজেক্টটা হলো যে আমাদের নারী এবং মেয়ে শিশু যারা আছে তাদের প্রতি যত ধরনের সহিংসতা আছে সেটাকে কিভাবে আমরা প্রতিরোধ করব। তো এটা যারা ফান্ড করছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা নতুন ফান্ডিং আমাদের দেশে। এটা একটা কনসোর্টিয়াম অফ ফান্ডিং, হ্যাঁ, গ্রুপ ফান্ডিং অ্যালায়েন্স। এখানে ফান্ড করছে কানাডিয়ান গভর্নমেন্ট, সুইস ডেভেলপমেন্ট কর্পোরেশন, ইউএসএআইডির একটা ফান্ড ছিল, ওটা তো ডোনাল্ড ট্রাম্পের কারণে ওটা উঠে গেল, বাট আমরা খুব আশাবাদী যে ইউরোপিয়ান ইউনিয়নে এখানে জয়েন করবে। ওরা যেটা বলছে নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড, এই নামে এটা বাংলাদেশে পরিচিত। প্রায় 80টা মতো এনজিও আমরা কাজ করছি অনেকগুলো বিষয়ের উপরে। এখানে ক্লাইমেট অ্যাকশনস আছে, এখানে আপনার নারীর প্রতি সহিংসতা আছে, এখানে মিডিয়া অ্যাওয়ারনেসের বিষয় আছে, এখানে গভর্নেন্সের বিষয় আছে, অনেকগুলো বিষয় নিয়ে তারা কাজ করছে। কিন্তু আমাদের প্যাকেজটা আমরা শুরু করেছি যে নারীর প্রতি যে সহিংসতা সেটা বন্ধে আমরা কি কাজ করব। তো আমাদের মূল কাজটা হলো কি, যে কয়েকটা লেয়ার আছে। প্রথম লেয়ারটা হলো যে আমাদের যে বিশাল জনগোষ্ঠী আছে তার মধ্যে 1,65,000কে আমরা টার্গেট করেছি, 3 বছরে আমরা এটাকে রিচ করব। 1, 2 হলো যে আমরা এখানে ইউথদেরকে ইনভলভ করেছি, লোকাল অর্গানাইজেশন, সিবিওস যাদেরকে বলি, এনজিও যাদেরকে বলি, তাদেরকে করব, এবং যতগুলো মিনিস্ট্রি, উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার, সোশ্যাল অ্যাফেয়ার, তারপর হেল্পলাইন, হটলাইন্স যতগুলো আছে তাদেরকে করব। আমাদের মিডিয়াগুলোকে আমরা যুক্ত করছি। তো সবগুলোকে যুক্ত করে আমাদের যে কাজটা হবে সেই কাজটাকে যেন তাদের ভিতরে অ্যাম্প্লিফাইং করা, মানুষের কাছে নিয়ে যাওয়া। প্রথম কথা হলো যে ওই যারা সব থেকে অধস্তন অবস্থায় আছে তারা যেন তাদের জ্ঞান গরিমা জানার কথাটা তারা বোঝে, এবং কোথায় যে তারা সুপারিশ করবে অথবা কমপ্লেইন করবে অথবা বিচার নালিশ সালিশ করবে এটা তারা জানবে। এটা দাঁড়াবার জায়গা, এটা একটা, যেটা আমার আগেই আমার কলিগ যেটা বলে গেলেন, আমাদের পরিবর্তন কর্নার আছে, আমাদের উঠান বৈঠক হয়, আমাদের গণশুনানি হয়, অনেকগুলো ওয়ার্কশপ, সেমিনার, কনসালটেশনস, অনেক কিছু এখানে আছে। 2 হলো যে আমরা
শুধুমাত্র অপরাজয় বাংলাদেশ আমরা লিড অর্গানাইজেশন হিসাবে যখন কাজ করছি, তখন আমরা যেটা করব, ওদেরকে শুধু আমরাই সাপোর্ট দেব না, বাংলাদেশে ওই সাপোর্টগুলো আর কারা কারা দেয় তাদের কাছে আমরা রেফারেলস করব। যদি কেউ না দিতে পারে সে জায়গায় আমরা তাদেরকে সাপোর্টটা দেব। তো সেদিক থেকে আমি মনে করি যে এই প্রজেক্টের মাধ্যমে আমরা এক হলো নারী উন্নয়ন অথবা ক্ষমতায়ন একটা বড় কাজ, নারীর অধিকার তো বটেই, এবং মানবাধিকার আর একটা বিষয়, এবং সর্বোপরি নারী এবং শিশুর প্রতি, বিশেষ করে মেয়ে শিশুর প্রতি সহিংসতা বন্ধে বা প্রতিরোধে আমাদের সকল কৌশলগুলোকে আমরা ব্যবহার করি। এর মধ্যে আমার একটা জানার বিষয় যে ঢাকা মহানগরীতে যারা ফ্লোটিং, ধরেন যাদের আশ্রয় নেই, আশ্রয় নারীরাও কিন্তু এরকম সহিংসতার শিকার, তো সেই জায়গায় কি পারায়ণ কাজ করবে? অবশ্যই আমরা বলেছি যে আমরা 84 উপজেলাতে কাজ করব আর 123টা সম্ভবত ইউনিয়নে কাজ করব। তো আমরা যে এলাকায় কাজ করব না কেন, যে পরিবর্তন কর্নার থাকবে যেখানে সবাই আসতে পারবে এবং যে সব অ্যাক্টিভিটিস হবে, গণশুনানি বলেন, তারপরে মেয়েদের যে একটা নারী মুক্তি সঙ্গী বলা হচ্ছে, তার মানে এই নারীরা ট্রেন্ড হবে, ট্রেন্ড হবার পর তারা সমসাময়িক এলাকায় এবং তাদের মতো করে অন্য যে মহিলারা আছে তারা প্রশিক্ষিত হবে এবং তারা আরো একজনকে প্রশিক্ষিত করবে। আউটরিচ যারা হার্ড টু রিচ, যারা আমরা বলি না যে পথে আছে, বস্তিতে আছে, অথবা যারা ভাসমান, সবার কাছে তারা রিচ করতে পারবে। এবং আমাদের পরিবর্তন কর্নার আসলে সবাইকে ওয়েলকাম করবে যে আপনারা আসেন, কথা বলেন, আপনার মনে কথা বলেন, এবং আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আপনারা এখান থেকে পেতে পারবেন। এদের জন্য কোনো বিনোদনের ব্যবস্থা আছে না? শুধুমাত্র কথা শুনে বিনোদন দুটোই, একটা হলো রিক্রিয়েশনাল সুযোগ তো আমাদের দেশে নাই, একটা হলো মহিলারা মারও খায়, মার খেয়েও পাশের বাড়িতে যে বলে স্বামী খুব মারছে, পরের দিন একটা শাড়ি কিনে দিয়ে পরের দিন বলে আমার স্বামী এই শাড়িটা নিয়ে আসছে, দিস ইজ দেয়ার রিক্রিয়েশন। এর বাইরে কিন্তু তাদের কোনো কিছু নাই। রেডিও টেলিভিশনের রিচটা খুব কম, তারপরে তারা লোকাল এলাকাতে যেটা আছে সেখানে রিচ করতে পারে। বাট আমরা ওখানে যেটা করেছি, তারা গল্প করা, আড্ডা দেওয়া, তাদের কথা বলা, ছোট ছোট নাটক তৈরি করা ওদেরকে দিয়ে হবে। এটা আমরা যেটা করেছি যে সেটা হলো আমরা তাদের গল্প দিয়ে কন্টেন্ট বানাবো। এটাতে সবথেকে বড় যে কাজটা হবে জাতীয় পর্যায়ে, আমি বলবো একটা কাজ হলো যে আমাদের দেশের মেয়েরা তো ঘরে বাইরে কাজ করে, কিন্তু আপনি জানেন যে অনেকেই কাজ করে যারা বাড়িতে কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, অথবা তার স্বামীর সাথে খেতে কাজ করে, তো সেখানে তো তারা কোনো বেতন পায় না। তো আমরা একটা স্টাডি করব যে যেসব নারীরা বেতন ছাড়া কাজ করেন তারা যদি তাদের আয় পেতেন অথবা বেতন পেতেন, তাহলে কত সংখ্যক টাকা আসতো, কত পরিমাণ টাকা আসতো, এবং এই টাকাটা জিডিপির কত অংশ হতো। বাহ, দ্যাট উড বি আ স্টাডি। ওয়ান থিং, এটা একটা গবেষণার বিষয়, এই একটা গবেষণা। আর একটা হবে নারী উন্নয়ন নীতিমালা যেটা হলো, তারপর থেকে কিন্তু 2011 সালের পরে এই নীতিমালাটা একেবারে আমরা কেউ টাচ করিনি, কেন আমরা কাজ করি, আমরা কথা বলি, কিন্তু এটার যে একটা রিভিশন দরকার আছে। আপনি জানেন নারী কমিশনে কিন্তু অনেকগুলো সুপারিশ ছিল, 433টা মতো সুপারিশ ছিল, সেগুলো একটা গ্রহণ করা হয়নি, এবং এখনো আমরা জানি না যে আদৌ সেগুলো গ্রহণ করা হবে কিনা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা একটা স্টাডি করব যে এই যে আমাদের নারী উন্নয়ন নীতিমালা আছে এখন এই প্রেক্ষাপটে 2025 সালে আসলে এটার আমাদের সোশিও ইকোনমিক কনটেক্সটে, আমাদের পলিটিক্যাল কনটেক্সটে এটা কতটা সময় উপযোগী, সে স্টাডিটা করব এবং এলাকার জনগণের সাথে আমরা কনসালটেশন করে এটাকে রিভিউ করব। রিভিউ করার পরে আমরা সরকারের কাছে এটা প্লেস করব ফর দেয়ার রেকমেন্ডেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইন দ্য কান্ট্রি। এখানে আমাদের যে লিগাল সাপোর্টগুলো আছে নারীদের প্রতি, যে আইনগুলো আছে, হাইকোর্টের যে ডাইরেক্টিভস আছে, এগুলোর উপরেও আসলে অনেকখানি রিফ্লেকশনস হবে। আর একটা আছে যে আমরা একটা MIS সিস্টেম করছি, কেননা আপনি শুনেছেন যে 123টা ইউনিয়নে যদি আমি কাজ করি, আমি ঢাকা থেকে তো সব জায়গায় মনিটর করতে পারবো না। তো সেই জায়গায় এখন তো ডিজিটালাইজড যুগ, AI এর যুগ, তো আমরা একটা ডিজিটাল MIS সিস্টেম করছি যেটাকে বলা হচ্ছে iOS মনিটর করতে পারবেন কেন্দ্র থেকে, iOS অ্যাপস করছি। এই অ্যাপসটা সমস্ত জায়গায় থাকবে এয়ার টেবিল মতো, এবং আমি এখান থেকে বসে আমার একদম প্রত্যন্ত অঞ্চলের টি গার্ডেনে বসে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটাও দেখতে পারবো, মনিটরও করতে পারবো। ওরা কি আপনাকে কন্টাক্ট করতে পারবে? করতে পারবে। তো এই তিনটা কাজ খুব স্ট্রংলি আমরা করব। এটা আপনার 3 বছরের জন্য এই প্রকল্পটা? দ্যাটস রাইট। 3 বছরের জন্য। আপনারা এটা বাড়াবেন? এটা আমি যেটা মনে করি যে যখন আমরা এই প্রজেক্টটা পেলাম, তখন যেহেতু আমরা 5 জন উইমেন লেড অর্গানাইজেশন, সব মহিলা লিডার, তো সে কারণে এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড ছিল।
এবং ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ক স্টপ অর্ডারের কারণে প্রায় অনেক বড় একটা অ্যামাউন্ট কাটা গেল। তারপরে মন খারাপ ছিল, মন খারাপ করিনি, কেননা ভালো কাজ করাটাই জরুরি। বাট আমরা যদি এটাকে খুব ভালো অ্যাচিভমেন্ট দেখাতে পারি, খুব ভালো রিচ আউট করতে পারি, এবং যে 3টা পলিসির কথা বললাম এগুলো যদি আমরা অ্যাচিভ করতে পারি, আমার মনে হয় যে আমাদের ডোনাররা এই প্রজেক্টটা আরো হয়তো 2-3 ফেজে এটা ওনারা কন্টিনিউ করবেন, নতুন নতুন কর্মসূচি হয়তো হাতে নেওয়া যাবে। ডক্টর ওয়াহিদা বানু, আপনি একজন নিজে লেখক, কবি এবং গবেষক। তো আপনি যে নতুন প্রকল্প হাতে নিয়েছেন অপরাজেয় বাংলাদেশের অধীনে, সেটি আমরা বিশ্বাস করি, এই নামটিও আমি আগেই বলেছি যে খুব অসাধারণ একটি নাম, পারায়ণ। এবং আমি বিশ্বাস করি প্রিয় দর্শক, আজকে নারী সহিংসতা বন্ধে পারায়ণ প্রকল্প অনেক বড় কাজ করতে পারবে, এবং আমরা আশা করছি যে আগামী কোনো অনুষ্ঠানে তাদের এই বিজয়ের গল্পগুলো আমরা শুনবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।